ওয়েন্ট লাইভ, যেখানে ইচ্ছা সেখানে যাও, ক্লাস শুরু হইলেই হয়েছে। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম। কি ভাবছেন? ওয়েন্ট লাইভ, যেখানে ওয়েন্ট লাইভ। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা বাক্য টপিক নিয়ে আলোচনা করব। প্রতিদিন কিন্তু আমাদের ক্যারিয়ার কিতে এখন ফ্রি লাইভ ক্লাস হচ্ছে। আপনারা কিন্তু 9টার দিকেই সবাই পেজে থাকবেন, কারণ পেজে থাকলেই ম্যাজিক। একটু ফার্স্টেই আমাকে কমেন্ট করে জানান আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা, দেন আমরা আজকের ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে। আচ্ছা, তমালিকা ঘোষ আপু জয়েন করেছেন, লিখেছেন যে কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ তমালিকা আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? আজকে বাক্য টপিকটা একটা ক্লাসের মধ্যেই শেষ করে দেবো আপনাদেরকে। একটা ক্লাসের মধ্যে এক সেন্টেন্সে কথা শেষ, ধর তক্তা মার পেরেক, এরকম অবস্থা হবে আজকে, বুঝছেন? আজকে একদম চমৎকার ওয়েতে আমরা বাক্য টপিকটা শেষ করে ফেলবো। ক্লিয়ার? চলেন একটু শুরুতেই সবার কাছে যেটা রিকোয়েস্ট সেটা হচ্ছে আমাদের লাইভটাকে শেয়ার করে দেন, কারণ এই টপিকটা পরবর্তীতে আপনি যদি না পান তাহলে আপনার আফসোস হবে যে আরে বেচারা দীপ্ত ভাইয়া এত কষ্ট করে একটা বাক্য টপিকটার উপর ক্লাস নিয়েছে, আর সেই ক্লাসটা আমি শেয়ার দিয়ে রাখি নাই, নিজেরই কিন্তু আফসোস লাগবে। এই যে দেখেন আমাদের আরেক বস চলে এসেছে। বস, আসসালামু আলাইকুম। বস ইজ হেয়ার। বস, আপনার আমি জানেন আমি একটা লাইভ ক্লাস থেকে হ্যাঁ আসলাম। আমি জানি আপনি পাশের স্টুডিওতে লাইভ ক্লাস নিচ্ছেন, ওখান থেকে দৌড় দিয়ে এসেছেন আমাদের ভাই বোনদের সাথে দেখা করার জন্য। হ্যাঁ, এখন সবাই কেমন আছেন? এখন আমাকে বলেন যে সবার আমাদের প্ল্যাটফর্মে কি এখন রেগুলার হওয়া উচিত না? আমরা কি রেগুলার ক্লাস নিচ্ছি না? না, রেগুলার তো ক্লাস হচ্ছে। এখন রেগুলার কিন্তু ক্লাস হয়। আমরা কিন্তু রাত 9টার দিকে সবাই এই যে কেরিয়ার কিটে আমরা সব সময় রেগুলার ক্লাস নিই। তো এই জন্য আপনাদের কেরিয়ার কিটে থাকতে হবে, আর চমৎকার চমৎকার টপিকের উপর ক্লাস হয়। এখন একটু সার্কুলার কম, এই জন্য সবাই একটু ফ্রাস্ট্রেশনের মধ্যে পড়ছে, কিন্তু আমরা যেটা বুঝি আর কি, পরে মনে করেন যে একসাথে এত সার্কুলার দিবে ছেলে পেলে মানে দেখা যাচ্ছে যে কুল পাবে না। হ্যাঁ, মানে ভাত খাওয়ার টাইম পাবে না। প্রস্তুতি থামিয়ে রেখে লাভ নাই। এখন এই জন্য প্রস্তুত থাকতে হবে। যখন প্রচুর সার্কুলার হবে তখন যেন আমরা ঠিক মতো যেন আমরা প্রচুর চাকরি পাই, তখন যেন আমাদের এরকম হয় যে আমরা চাকরি বাছাই করব, এটা করব নাকি এটা করব, এটা করব নাকি এটা করব। আচ্ছা দীপ্ত স্যার, তাহলে আপনি ক্লাস নেন, ঠিক আছে। আমি একটু লাইভ থেকে আসছি তো। ঠিক আছে, যান আপনি আবার লাইভে ফিরে যান। হ্যাঁ, লাইভে ফিরে যান আপনি, আমি লাইভে আমি আমার লাইফটা পরিচালনা করি। পানি আছে, যান নিয়ে যান। সব পানির মতো বের হয়ে গেছে, তাই না? আচ্ছা চলেন আমরা আজকের ক্লাস শুরু করি। আসসালামু আলাইকুম। বাংলাদেশের সম্পদের দ্বিতীয় ক্লাসটা কি শেষ? হ্যাঁ, গতকালকে হয়েছে এটা ক্লাস, দেখেননি? হালিমা আপু, গতকালকে ক্লাস নিয়েছি, গতকালকে ক্লাসটা দেখে নেবেন একটু। নাজমা খাতুন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মুবাশশিরা রিচি লিখেছেন, আপনার জন্য অনেক অনেক দোয়া, থ্যাংক ইউ। দোয়া করার জন্য সালাম দিয়েছেন যারা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তাহলে এখন আমরা ক্লাস শুরু করব। একটা বারের মতো একটু ধাক্কা দিতে পারবেন কি? একটু ধাক্কা দিলে কিছু মানে একটু মানুষজন অ্যাড হোক, কিছু মানুষজন বেশি অ্যাড হলে ক্লাস নিতে বেশি মজা লাগে। হ্যাঁ, তো এত সুন্দর ক্লাস যেহেতু হয়, আর আপনারা তো ক্লাসের সম্পর্কে আমি দেখছি কখনো কোনো নেগেটিভ রিভিউ দেননি আমার ক্লাস সম্পর্কে, তো এই জন্য চাই আমি যে একটু সবাই ক্লাসটা করুক, আর বেশি মানুষ ক্লাস করলে ভালো লাগে। একটু ধাক্কা দেন, শেষবারের মতো একটু ধাক্কা দিয়ে আপনারা এটাকে 50-এ তুলে দেন, আমরা ক্লাসটা শুরু করি। জাস্ট সবাই একদম একাধারে সবাই শেয়ার করে দিয়ে লিখবেন শেয়ার ডান।
আর ক্লাসের ক্যাপশন হিসেবে লিখবেন যে বাক্য প্রকরণ। ওকে, ক্লাসের ক্যাপশন হিসেবে লিখবেন হচ্ছে বাক্য প্রকরণ। একটু সবাই 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 একটাবার সবাই শেয়ার করে দিয়ে একটু শেয়ার ডান কথাটা লিখেন দেখি, আমি সবার নামগুলো পড়ি। একটু সবার নামগুলো আমি পড়তে চাই, শেয়ার ডান লিখেন, মানে সবাই লিখেন শেয়ার ডান শেয়ার ডান শেয়ার ডান, এরকম করে একটু লিখে যান শেয়ার ডান। আপনার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আমার ক্লাস ভালো লাগলে তো একটু শেয়ার করতে হবে, নকল কিন্তু হবে না, ক্লাসটাকে শেয়ার করতে হবে। আচ্ছা, তাহলে একজন শুধু ডান লিখেছেন, আমার এই রিকোয়েস্টটা মনে হয় বেকারে চলে গেল। যাই হোক, রিকোয়েস্ট বেকার যাক, কিন্তু ক্লাস যেন বেকার না যায়। রবিন ভাই শেয়ার করেন নাই কিন্তু লিখতে শুরু করেন, এটা কোনো কথা? নাজমা খাতুন শেয়ার ডান, আপনার ক্লাস মানে অসাধারণ স্যার। ওকে, থ্যাংক ইউ। যাক, ফাইনালি অনেকেই শেয়ার করা শুরু করেছেন, এই জন্য অনেক 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 ধন্যবাদ। এখন আমরা আসি বাক্য প্রকরণ। প্রথম কথা হচ্ছে বাক্য কি, এটা আমরা সবাই জানি, কিন্তু সংজ্ঞা দিতে গিয়ে অল্প একটু ভুল করি। আমরা কি করি, আমরা বলি যে কতগুলো শব্দ যখন পাশাপাশি বসে সুশৃঙ্খল পদবিন্যাসের মাধ্যমে নিজের মনের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলা হয়। এই জায়গার মধ্যে ছোট্ট একটা ভুল, মাঝে মাঝে এই বাক্যের সংজ্ঞার মধ্যে এরকম ড্যাশ দিয়ে শব্দের জায়গাটা ফাঁকা রাখে এবং অপশনের মধ্যে শব্দও থাকে পদও থাকে। আমাদের তখনই কিন্তু উত্তর করতে হবে যে আসলে শব্দ নাকি পদ। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, বাক্যে যখন আমরা কোনো শব্দ ব্যবহার করি তখন সেটা শব্দ থাকে না, সেটা হয়ে যায় পদ। ওকে, পদ কি? পদ হচ্ছে দুই ভাবে গঠিত হয় পদ। একটা হচ্ছে শব্দ প্লাস বিভক্তি, অর্থাৎ শব্দ প্লাস বিভক্তি, শব্দের সাথে বিভক্তি যুক্ত যদি থাকে তাহলে সেটাকে আমরা শব্দ বলবো না, সেটাকে বলবো আমরা পদ। যেমন আমি বললাম কলম। ওকে, কলমটা হচ্ছে একটা শব্দ, তবে আমি যদি বলি কলম প্লাস এ দিয়ে যদি আমরা বলি যে কলমে কলমে, তখন কিন্তু এটা পদ হয়ে গেল, তাই না? আবার দুই নাম্বার প্রসেস কি পদ গঠনের? দুই নাম্বার প্রসেস হচ্ছে বাক্যস্থিত প্রত্যেকটা শব্দই এক একটা পদ। অর্থাৎ বাক্যের মধ্যে যদি কলম শব্দটাই থাকে, যদি আমি বলি যে আমার কলম আছে, আমি যদি বলি আমার কলম কলম আছে, এভাবে যদি বলি আমার কলম আছে, দেখেন কলমটা একটা শব্দ এবং এখানে কিন্তু কোনো বিভক্তি যুক্ত নাই, কিন্তু তারপরেও এই কলমটাকে আমাদের বলতে হবে কলম একটা পদ। কেন? কারণ এটা বাক্যের মধ্যে আছে। তাহলে বাক্যস্থিত প্রত্যেকটা শব্দই আমার একটা পদ, কলম একটা পদ, আছে একটা পদ। বাক্যস্থিত প্রত্যেকটা শব্দই পদ, আবার শব্দের সাথে বিভক্তি যুক্ত হয়ে যদি কোনো কিছু থাকে সেটাও হচ্ছে পদ। তার মানে পদ সৃষ্টি হয় দুই ভাবে, একটা হচ্ছে শব্দের সাথে বিভক্তি যুক্ত হয়ে, একটা হচ্ছে বাক্যের মধ্যে যদি কোনো শব্দ থাকে সেটা। তাহলে আমরা বাক্যের সংজ্ঞা দিতে গিয়ে কখনোই আমাদের এইভাবে বলা যাবে না যে যখন কতগুলো শব্দ পাশাপাশি বসে, এইভাবে বলাই যাবে না। তাহলে আমরা বাক্যের সংজ্ঞা দিতে গিয়ে বলবো কতগুলো অর্থবোধক পদ বা পদ সমষ্টি সুশৃঙ্খল বিন্যাসের মাধ্যমে যখন মনের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। তাহলে বাক্যের সংজ্ঞা কি? বাক্যের সংজ্ঞা হচ্ছে কতগুলো পদ বা পদ সমষ্টি, শব্দ বা শব্দ সমষ্টি বলবো না, আমরা বলবো পদ বা পদ সমষ্টি। কতগুলো পদ বা পদ সমষ্টি সুশৃঙ্খল বিন্যাসের মাধ্যমে যখন মনের ভাব প্রকাশ করে তখন তাকে বলবো বাক্য। এখন কথা হচ্ছে বাক্য বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? বাক্য আমরা জানি বাংলা ব্যাকরণের একটা অংশই আছে যেটার নাম বাক্যতত্ত্ব বা সিনট্যাক্স। বাক্যতত্ত্ব বা সিনট্যাক্স, বাক্যের সাথে রিলেটেড যা কিছু আছে সবকিছুই আমরা বাক্যতত্ত্বে আলোচনা করি। তাহলে বাক্য, বাক্য প্রকরণ, বাক্যের প্রকারভেদ, এগুলো সবকিছু কোথায় আলোচনা করা হয়? বাংলা ব্যাকরণের বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। তাহলে এই হচ্ছে বাক্য সম্পর্কিত কথাবার্তা বা হচ্ছে বাক্য সম্পর্কিত সংজ্ঞা। এখন কথা হচ্ছে যে এই যে বাক্য যে আছে, একটা বাক্য মুখ দিয়ে বললেই যে বাক্য হয়ে যাবে এরকম ব্যাপারটা না। বাক্য হবে, অনেক সময় মনের কথাও প্রকাশ করবে বা মনের ভাবও প্রকাশ করবে, কিন্তু তারপরেও সেটাকে আমরা সার্থক বাক্য বলতে পারবো না। বউ তো যে কেউ হইতে পারে, কিন্তু আদর্শ বউ কয়জন হয় বলেন? আদর্শ বউয়ের কিছু তো গুণ থাকতে হবে, একটু রান্না বান্না ভালো থাকতে হবে, একটু স্বামীর জন্য সাজুগুজু করবে, এরকম বউগুলাকে না একটু আদর্শ বউ বলা হয়। তো বাক্য এরকম মনের ভাব মানে যে কোনো ভাবে প্রকাশ করা গেলেই যে এটাকে আমরা একদম সার্থক বাক্য বলবো এরকম না। বাক্য বলতে পারবো, মনের ভাব প্রকাশ হয়েছে জন্য বাক্য, কিন্তু সার্থক বাক্য হতে হলে কিছু গুণ থাকতে হবে। তাহলে আমরা যদি দেখি যে একটা সার্থক বাক্যের গুণ কয়টা, আপনারা বলেন তো, অলরেডি আপনারা জানেন, কিন্তু একটা সার্থক বাক্যের গুণ কয়টা বলেন? একটা সার্থক বাক্যের, সার্থক বা আদর্শ বাক্য, তাই না? সার্থক বাক্যের গুণ যদি আমরা দেখি তাহলে একটা সার্থক বাক্যের গুণ হচ্ছে তিনটা, যেটা আমরা অলরেডি জানি, তাই না? একটা সার্থক বাক্যের গুণ তিনটা। কি কি গুণ? কি কি গুণ একটা সার্থক বাক্যের? এক নম্বরে যদি দেখি তাহলে হচ্ছে আকাঙ্ক্ষা, তাই না? আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা এটা একটা সার্থক বউয়েরও গুণ, কারণ যদি আকাঙ্ক্ষা, মনের আকাঙ্ক্ষা পূরণ না করে তাহলে তো সার্থক বউ হইতে পারবে না। তাহলে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা সরেয়া কয়াক রেখা উয় যুক্তক্ষয় আকার। হ্যাঁ, আকাঙ্ক্ষা বানানটা কিন্তু প্রায় সময় পরীক্ষায় আসে, উয় যুক্তক্ষয় আকার, তাহলে ক্ষিয় আকার আর কি। তাহলে আকাঙ্ক্ষা হচ্ছে একটা গুণ। দুই নাম্বার কি? দুই নাম্বার হচ্ছে আসক্তি।
আসক্তি, আসক্তি ভাবা যাবে না, আসক্তি ভাবার কোনো সুযোগ নাই, বানানটা হচ্ছে আসক্তি, তয় তয় রস্বইকার। এবং 3 নম্বরে হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি আর হচ্ছে যোগ্যতা, কিছু যোগ্যতা তো থাকতেই হবে। ওকে, ক্লাসিফিকেশন, কিছু কোয়ালিফিকেশন তো থাকতেই হবে, না হলে কোনো কিছুই কিন্তু যোগ্য হবে না। তাহলে আকাঙ্ক্ষা, আসক্তি আর হচ্ছে যোগ্যতা, এই 3টা বিষয় নিয়ে প্রচুর পরিমাণ প্রশ্ন আমাদের পরীক্ষার মধ্যে হয়, এই জন্য প্রচুর পরিমাণ আমরা আলোচনা করব এবং এই জায়গাটা একদম ক্লিয়ার করে দেবো আজকে যে আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতার ব্যাপারটা কি। আকাঙ্ক্ষা জিনিসটা আপনারা বোঝেনি, আকাঙ্ক্ষা মানেই হচ্ছে চাহিদা। আকাঙ্ক্ষা মানে কি? চাহিদা। চাহিদা কেমন চাহিদা? বাক্য তো অনেকগুলো পদের সমষ্টি, তাহলে এরকম যদি হয় যে বাক্যে আমি কিছু পদ শোনার পরে আরো কিছু পদ শুনতে ইচ্ছা করছে, তার মানে বাক্যে যদি একটা পদ শোনার পরে আরো একটা পদ শোনার মনের মধ্যে ইচ্ছা বা অভিপ্রায় পাই, তাহলে সেই গুণটাকে বলবো আমরা হচ্ছে আকাঙ্ক্ষা। এবং যদি আমরা এমন কোনো দেখি যে একটা বাক্য শোনার পরে আর কোনো কিছু আমার শুনতে ইচ্ছা করছে না, পরিপূর্ণ হয়ে গেছে, তখন আমরা বলবো যে এই বাক্যটার আকাঙ্ক্ষা গুণটা কমপ্লিট করে ফেলেছে, এটার আকাঙ্ক্ষা যে গুণ আছে এই গুণটা পরিপূর্ণ, তার মানে এটা সার্থক বাক্যের মধ্যে পড়বে যদি অন্য 2টা গুণও ঠিক থাকে, তাই না? তাহলে আকাঙ্ক্ষা কি? আকাঙ্ক্ষা হচ্ছে এক বাক্যের একটা পদ শোনার পর অন্য পদ শোনার ইচ্ছা, বাক্যের একটা পদ শোনার পর অন্য পদ শোনার ইচ্ছা, বাক্যের একটি পদ শোনার পর একটি পদ শোনার পর অন্য পদ শোনার যে ইচ্ছা, অন্য পদ শোনার ইচ্ছে। ওকে, তাহলে বাক্যে একটা পদ শোনার পর অন্য পদ শোনার যে ইচ্ছে, তাই হচ্ছে আকাঙ্ক্ষা। যেমন কি? যেমন আমি বললাম আপনাকে যে আমি আপনাকে বললাম যে আমি ক্লাস নিয়ে, এখন আপনার মনের মধ্যে এবার খুঁতখুঁতানি শুরু হবে যে ভাই আপনি ক্লাস নিয়ে কি করবেন, কোথায় যাবেন, সত্যি করে বলেন তো, সরাসরি বাসায় যাবেন নাকি আপনার অন্য কোনো মতলব আছে, এরকম কোনো চিন্তা ভাবনা আসে না? তার মানে আমি ক্লাস নিয়ে কি করব, আমি কিন্তু বলি নাই। তাহলে এই যে আমার ক্লাস নিয়ে পদটা শোনার পরে আমার অন্য একটা পদ শোনার যে ইচ্ছা কাজ করছে, এই ইচ্ছাটাকেই বলা হয় আকাঙ্ক্ষা। তার মানে আমি ক্লাস নিয়ে যে বাক্যটা লিখেছি এটা একটা পরিপূর্ণ বা সার্থক বাক্য নয়। কেন? কারণ এটা আকাঙ্ক্ষা ফুলফিল হয় নাই, আমার চাহিদা ফুলফিল হয় নাই। কিন্তু আমি যদি বলি যে আমি ক্লাস নিয়ে কি করব, আমি ক্লাস নিয়ে চা খাবো, হ্যাঁ চা খাবো, আমি বললাম যে আমি ক্লাস নিয়ে একটা চা খাবো, তাহলে আপনি এবার বুঝছেন যে যা ক্লাস নেওয়ার পরে ভাইয়ের গলা শুকায় গেছে, এই জন্য কি আমার ক্লাস নেওয়ার পরে ভাই চা খাবে, এবার মনের আকাঙ্ক্ষা। অথবা ওই যে আমার এই আপু কি সুন্দর করে নূর আলম ভাই লিখে দিয়েছে আমি তোমাকে, বাকিটা তো আপনি জানেন, আমি তোমাকে কি, তাই না? তো আমি তোমাকে পরে শুনতে ইচ্ছা করে, কি ঘৃণা করি না ভালোবাসি, না কি থাপড়াইতে চাই না মারতে চাই, এটা তো জানার দরকার আমাদের। তাহলে এইভাবে করে যদি একটা পদ শোনার পর অন্য একটা পদ শোনার ইচ্ছা মনের মধ্যে থাকে, অভিপ্রায় মনের মধ্যে থাকে, তাহলে আকাঙ্ক্ষা থেকে যাবে, বাক্যটা সার্থক হবে না, বা বাক্যটা হচ্ছে সার্থক হবে না, কারণ এটা একটা গুণ যেটা আকাঙ্ক্ষা, এটা পরিপূর্ণ হয়নি, আর পূর্ণটা হইলেই হচ্ছে ওই গুণটা পরিপূর্ণ হয়েছে। তাহলে এটাই হচ্ছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা হচ্ছে একটা পদ শোনার পরে অন্য পদ শোনার ইচ্ছাকে বলা হয় আকাঙ্ক্ষা। এবার আসে হচ্ছে আসক্তি কি জিনিস। আসক্তিটা একটা চমৎকার জিনিস। আসক্তি কি জিনিস? বাক্যের অন্তর্গত যে পদগুলো আছে এই পদগুলো সুশৃঙ্খল বিন্যাস, তাহলে বাক্যের অন্তর্গত পদ সমূহের সুশৃঙ্খল বিন্যাস, এটা হচ্ছে আসক্তি। বাক্যের অন্তর্গত পদসমূহের সুশৃঙ্খল পদবিন্যাস, এই সুশৃঙ্খল পদবিন্যাস হচ্ছে আসক্তি। এখন কথা হচ্ছে ভাইয়া সুশৃঙ্খল পদবিন্যাস বলতে কি বোঝায়, তাই না? সুশৃঙ্খল পদবিন্যাস বলতে কি বোঝায়, তাই না? তাহলে সুশৃঙ্খল পদবিন্যাস বলতে বোঝায় যে একটা বাক্যকে আপনি যেভাবেই বলেন না কেন, কোনো কোনো সময় মনের ভাব প্রকাশ হয়ে যায়। যদি আমি আপনাকে এইভাবে বলি যে বাবা গেছেন আনতে মাছ বাজারে ইলিশ, আমি যদি এই কথাটা আপনাকে বলি যে বাবা গেছেন আনতে মাছ বাজারে ইলিশ, দেখেন তো মনের ভাব কি আপনি মোটামুটি বুঝতে পারতেছেন না? বোঝাই যাচ্ছে যে বাবা মনে হয় বাজারে গেছেন একটা ইলিশ মাছ নিয়ে আসতে, তাই না? তো আপনি এই বাক্যটাকে তাহলে এইভাবে লিখতে পারেন যে বাবা গেছেন আনতে মাছ বাজারে ইলিশ। আপনি লিখতে পারেন যে বাবা গেছেন আনতে মাছ বাজারে ইলিশ, বাবা গেছেন আনতে মাছ বাজারে ইলিশ। বোঝা যাচ্ছে আমার বাপ বাজারের মধ্যে ইলিশ মাছ আনতে গেছে, কিন্তু বাক্যটা কিন্তু খুব ভালোভাবে মানে আমরা যেভাবে শুনে অভ্যস্ত ওইভাবে হচ্ছে না, তাই না? এই কারণেই এইটাকে বলবো হচ্ছে আসক্তির মানে ঘাটতি আছে এখানে। কিসের ঘাটতি আছে? আসক্তির। কেন? কারণ আমি যদি বলতাম যে বাবা বাজারে গেছেন
ইলিশ মাছ আনতে, তখন কিন্তু জিনিসটাকে আরো সুন্দর শোনাতো বা শ্রুতিমধুর শোনাতো, তাই না? যে বাবা বাজারে গেছেন ইলিশ মাছ আনতে, তখন এই যে বাক্যটা সুশৃঙ্খল একটা পদবিন্যাস, অর্থাৎ পদের এপাশ ওপাশ আসতে। এইখানে যদি আমি এইটা 1 নম্বরে লিখতাম বাবা, 2 নম্বরে লিখতাম বাজারে, 3 নম্বরে লিখতাম গেছেন, 4 নম্বরে লিখতাম হচ্ছে ইলিশ, 5 নম্বরে লিখতাম হচ্ছে মাছ, 6 নম্বরে লিখতে আনতেন, তাহলে এই পদগুলো যদি আমি একটু ওলট পালট করে লিখতাম তখন কিন্তু খুব সুন্দরভাবে এই বাক্যটা প্রকাশ পেত। তাহলে বাক্যের অন্তর্গত পদবিন্যাস, যে বাক্যের অন্তর্গত যে পদগুলো আছে এগুলো সুশৃঙ্খল বিন্যাসই হচ্ছে আসত্তি। তাহলে এই বাক্যটা কিন্তু আসত্তি গুণ সম্পন্ন নয়। কিন্তু আমরা যদি এই যে 1 2 এইভাবে সাজিয়ে লিখতাম, অর্থাৎ বাবা বাজারে গেছেন ইলিশ মাছ আনতে, তখন এটা কিন্তু সুশৃঙ্খল পদবিন্যাস হতো এবং একটা সার্থক বাক্যে পরিণত হতো। কারণ ওইখানের মধ্যে প্রথম কথা হচ্ছে মনের আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে, দ্বিতীয় কথা হচ্ছে আসত্তি বা সুশৃঙ্খল পদবিন্যাস হয়েছে। ওকে, এটাই হচ্ছে আসত্তি। 3 নম্বরে আসি, আকাঙ্ক্ষা এবং আসত্তি পূরণ হওয়ার পরেও বাক্য অনেক সময় সার্থক হয় না। কেন? জাস্ট বিকজ সেখানে যোগ্যতার অভাব থাকে। এখন যোগ্যতা বলতে কি বোঝায়? যোগ্যতা বলতে কি বোঝায়? যোগ্যতা বলতে কি বোঝায় যে একটা বাক্যকে অনার্স মাস্টার্স কমপ্লিট করা লাগবে, এরকম কোনো কিছু বোঝায় না। বাক্যের যোগ্যতার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে যখন একটা বাক্যের অর্থগত এবং ভাবগত মেলবন্ধন ঠিক থাকবে তখন সেই বাক্যটা যোগ্যতা সম্পন্ন। বাক্যের অর্থগত এবং ভাবগত মেলবন্ধনের নামই যোগ্যতা। এখন অর্থগত এবং ভাবগত মেলবন্ধন কি আগে লিখি, যে বাক্যের অর্থগত, বাক্যের অর্থগত অর্থগত ও ভাবগত মেলবন্ধন, ভাবগত মেলবন্ধন। ওকে, বাক্যের অর্থগত ও ভাবগত মেলবন্ধনই হচ্ছে যোগ্যতা। এখন অর্থগত এবং ভাবগত মেলবন্ধন বলতে কি বোঝায়? সাপোজ আমি আপনাকে বললাম বৈশাখ জ্যৈষ্ঠ, ওকে বৈশাখ জ্যৈষ্ঠ কি 2 মাস শীতকাল। আমি আপনাকে বললাম বৈশাখ জ্যৈষ্ঠ 2 মাস শীতকাল। এখন আপনি চিন্তা করেন তো, বৈশাখ জ্যৈষ্ঠ 2 মাস শীতকাল, প্রথম কথা হচ্ছে এটা মনের ভাব পূরণ করে নাই? করছে, ডেফিনেটলি করছে। তার মানে আকাঙ্ক্ষা পরিপূর্ণ হয়েছে। বৈশাখ জ্যৈষ্ঠ 2 মাস শীতকাল, এটা কি মানে পদবিন্যাস গুলো কি সুশৃঙ্খল না? ডেফিনেটলি সুশৃঙ্খল। বৈশাখ জ্যৈষ্ঠ 2 মাস শীতকাল শুনতেই ভালো লাগতেছে, তার মানে এটা আসত্তি যোগ্যতা সম্পন্ন হয়েছে। কিন্তু আপনি চিন্তা করেন, বৈশাখ জ্যৈষ্ঠ যে 2 মাস শীতকাল আমি লিখলাম, এটা কি আসলেই বৈশাখ জ্যৈষ্ঠ 2 মাস শীতকাল? আমাদের কি মানে অর্থগতভাবে বা ভাবগতভাবে এটা আমরা প্রকাশ করি? কখনোই না। বরং আমরা কি প্রকাশ করি? বৈশাখ জ্যৈষ্ঠ 2 মাস গ্রীষ্মকাল, তাই না? তাহলে এই যে আমরা আকাঙ্ক্ষা এবং আসক্তি থাকার পরেও বস্তুর অর্থগত এবং ভাবগত যে মেলবন্ধন হলো না, যার কারণে এই বাক্যটা কিন্তু যোগ্যতা হারিয়ে ফেললো। ক্লিয়ার? তার মানে যোগ্যতা আকাঙ্ক্ষা এবং আসক্তি পূরণের পরেও যদি অর্থগত এবং ভাবগত মেলবন্ধন না থাকে তাহলেই সেটাকে বলবো আমরা হচ্ছে যোগ্যতার অভাব। ক্লিয়ার? তারপরে আমি চিন্তা করেন যে আমি বললাম কোনো কারণে আপনাকে যে গরু আকাশে ওড়ে, যেটা আমাদের ইয়া ভাই লিখেছেন অলরেডি, মেঘলা আকাশ লিখেছেন যে গরু আকাশে ওড়ে বা হাতি আকাশে ওড়ে, সবকিছুই ঠিক আছে, মনের ভাব পুরোপুরি প্রকাশ হয়েছে, তারপর পদবিন্যাসও ঠিক আছে, কিন্তু অর্থগত আর ভাবগত মেলবন্ধন ঠিক নাই। আমি বললাম আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হইল। ওকে, তাহলে হৃদয় মন্দিরে কি কখনো আশার বীজ উক্ত হয়? হৃদয়ের কোনো মন্দির আছে? হৃদয় ক্ষেত্রে বা হৃদয় মাঠে, এরকম যদি বলি আমরা, আশার বীজ কোথায় উক্ত হয়? বীজ ক্ষেত্রে বা মাঠে উক্ত হয়, তাহলে ঠিক আছে। মন্দিরে কেন বীজ উক্ত হবে? তার মানে উপমার কোনো কোনো সময় আমরা ভুল প্রয়োগ করি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের যোগ্যতা মানে যোগ্যতা বলতে যে জিনিসটা বোঝায় সেটা, অর্থাৎ অর্থগত এবং ভাবগত মেলবন্ধন। যদি আমরা একটা বাক্যের মধ্যে আকাঙ্ক্ষা এবং আসক্তি পূরণ হয়, তারপরেও যদি মানে অর্থগত এবং ভাবগত মেলবন্ধন না থাকে, তাহলে বুঝবো এটাকে যোগ্যতার অভাব। আকাঙ্ক্ষা এবং আসক্তি ঠিক এই দুইটা কথার মাধ্যমেই প্রকাশ করা যায়। অর্থাৎ একটা হচ্ছে বাক্যের একটা পদ শোনার পর অন্য পদ শোনার ইচ্ছা, এটা আকাঙ্ক্ষা, এটা নিয়ে কোনো ব্যতিক্রম নাই। আসক্তি হচ্ছে বাক্যের অন্তর্গত পদসমূহের সুশৃঙ্খল পদবিন্যাস, এটাই হচ্ছে আসক্তি, এটা নিয়ে আর কোনো কথা নাই। তবে যোগ্যতার প্রশ্ন আছে। যোগ্যতার প্রশ্ন আমাদেরকে অনেকভাবে দিতে হবে। কিভাবে দিতে হবে? যোগ্যতা, একটা বাক্য যোগ্যতা হারায় 6টা কারণে। কয়টা কারণে যোগ্যতা হারায়? 6টা কারণে একটা বাক্য যোগ্যতা হারাতে পারে। এখন আমরা এই যে কি কি কারণে একটা বাক্য যোগ্যতা হারায় সেই বিষয়গুলো আলোচনা করব, এবং যে যে কারণে যোগ্যতা হারায় ঠিক এই যোগ্যতার ব্যাপারগুলো যদি আমরা বুঝে যাই, তাহলে বাংলা ব্যাকরণে আরো একটা টপিক আছে যেটা প্রয়োগ অপপ্রয়োগ, সেই প্রয়োগ অপপ্রয়োগ অধ্যায়টা আমাদের পড়া হয়ে যাবে এই বাক্য অধ্যায়ের সাথেই। ক্লিয়ার? তার কারণ হচ্ছে ওই মানে কখন আমরা যোগ্যতা হারাচ্ছে, ওই যোগ্যতা যদি না হারায়, ওইটা মানে যোগ্যতা হারানোর কারণে ওই বাক্যটা দেয়া থাকবে অপপ্রয়োগের উদাহরণে। তাহলে প্রয়োগ কি হবে? ওই যোগ্যটা কি কারণে হারালো ওইটা ফাইন্ড আউট করে যদি যোগ্যতাটাকে সম্পূর্ণ ফিল করা যায়, তাহলে ওটা আবার প্রয়োগের উদাহরণ হয়ে যাবে। তাহলে প্রয়োগ অপপ্রয়োগ এই যোগ্যতা জায়গাটা থেকে এসছে। তাহলে আমরা যেটা বললাম এতক্ষণ সেটা আমরা আলোচনা করি। কি আলোচনা করব? আমরা আলোচনা করব একটা বাক্য যোগ্যতা কি কি কারণে হারায় সেটা, যোগ্যতা আলোচনা করব, যোগ্যতা। ওকে,
একটা বাক্য যোগ্যতা 6টা কারণে হারায়। কয়টা কারণ? 6টি কারণে হারায়। এই কারণগুলোকে আমরা ম্যাজিক্যাল ওয়েতে মনে রাখতে পারি। কিভাবে মনে রাখতে পারি? জাস্ট আপনারা মনে রাখবেন যে ঋদুর বাপ উপমার গুরু। আপনারা কি মনে রাখবেন? আপনারা মনে রাখবেন যে ঋদুর বাপ উপমার গুরু, এই কথাটা মনে রাখবেন। ঋদুর বাপ ঋদুর বাপ উপমার গুরু। কার গুরু? উপমার গুরু। ঋদুর বাপ উপমার গুরু। এই কথাটা মনে রাখলেই আমাদের যে 6টা কারণে একটা বাক্য যোগ্যতা হারায়, এই 6টা কারণ একদম A to Z কমপ্লিট হয়ে যাবে। এই 6টা কারণ একদম A to Z কমপ্লিট হয়ে যাবে। এই 6টার মাধ্যমে আমি কি বোঝালাম, চলেন একটা একটা করে দেখি। প্রথমটা হচ্ছে ঋতু। এই ঋতে কি বোঝালাম আমি? ঋতে বোঝালাম হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা। রীতিসিদ্ধ অর্থবাচকতা। ওকে, রীতিসিদ্ধ অর্থবাচকতা। এই দুতে কি বোঝায়? এই দুতে বোঝায় হচ্ছে দুর্বোধ্যতা। ওকে, এই রতে কি বোঝায়? ওকে, ঋদুর, আচ্ছা দূর, পুরা দূরতেই হচ্ছে দুর্বোধ্যতা, পুরা দূরতেই হচ্ছে দুর্বোধ্যতা, পুরা দূরতেই হচ্ছে দুর্বোধ্যতা। তাহলে ঋতে হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা, দূরতে হচ্ছে দুর্বোধ্যতা। এই যে বাতে কি বোঝায়? বাতে বোঝায় হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে বাতে দুইটা জিনিস বোঝায়। একটা হচ্ছে বাহুল্য দোষ। একটা কি? একটা হচ্ছে বাহুল্য দোষ। ওকে, একটা বোঝায় বাহুল্য দোষ, আরেকটা কি বোঝায়? আরেকটা বোঝায় বাগধারায় শব্দের পরিবর্তন। বাগধারায় শব্দের পরিবর্তন। বাগধারায় শব্দের পরিবর্তন, এটা বোঝায়, দুইটা বোঝায়। তাহলে বাপ দ্বারা দুইটা বোঝাচ্ছে, একটা হচ্ছে বাগধারায় শব্দের পরিবর্তন, একটা হচ্ছে বাহুল্য দোষ। ওকে, এই যে প দ্বারা কি বোঝায় বলেন? রীতিশুদ্ধ অর্থবাচকতা, হ্যাঁ ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের বাহুল্য দোষ আর হচ্ছে বাগধারায় অর্থের পরিবর্তন। কয়টা গেল আমাদের? রীতিশুদ্ধ অর্থবাচকতা একটা, দুর্বোধ্যতা দুইটা, তারপরে হচ্ছে বাহুল্য দোষ তিনটা, বাগধারায় শব্দের পরিবর্তন চারটা। এই যে উপমাতে হচ্ছে উপমার ভুল প্রয়োগ। উপমাতে হচ্ছে উপমার ভুল প্রয়োগ, এটা গেল হচ্ছে 5 নাম্বার। আর 6 নাম্বার এই যে গুরু আছে, এই গুরুতে হচ্ছে গুরু চণ্ডালী দোষ। ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি ভাবে 6টা কারণ, যে 6টা কারণে একটা বাক্য কি হারায়? একটা বাক্য তার যোগ্যতা হারায়। এর মধ্যে 1 নম্বরে আমরা দেখতে পেলাম হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা, 2 নম্বরে আমরা দেখতে পেলাম দুর্বোধ্যতা, 3 নম্বরে দেখলাম হচ্ছে বাহুল্য দোষ এবং বাগধারায় শব্দের পরিবর্তন, এই যে বাপতে, 4 নম্বরে 5 নম্বরে দেখলাম হচ্ছে উপমার ভুল প্রয়োগ এবং 6 নম্বরে দেখলাম গুরু চণ্ডালী দোষ। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এগুলোর দ্বারাই আসলে কি বোঝায় বা কিভাবে এই যোগ্যতাগুলো একটা বাক্য হারায়, সেটা আমাদের একটু মানে ভালো করে দেখতে হবে। ক্লিয়ার? তাহলে এটা যদি আমরা দেখতে চাই, তাহলে যেটা দেখতে হবে বাক্য প্রকরণ, কালার 7, হ্যাঁ চলে এসছেন এবং বাক্য প্রকরণের ক্লাস হচ্ছে। ওকে ফাইন। তাহলে আজকে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে এই 6টা কারণ আমরা দেখবো কিভাবে এই 6টা কারণে আমাদের বাক্য যোগ্যতা হারায় এবং যোগ্যতা ফিরে পেতে আমাদের করণীয় কি, এই জিনিস সম্পর্কে দেখবো। তাহলে প্রথম যে আলোচনাটা করব সেটা হচ্ছে 1 নাম্বার। 1 নম্বরে কি আলোচনা করব? 1 নম্বরে আলোচনা করব হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা। রীতিসিদ্ধ অর্থবাচকতা। রীতিসিদ্ধ অর্থবাচকতা সম্পর্কে জানবো। রীতিসিদ্ধ অর্থবাচকতা কি জিনিস? এইটা হচ্ছে মনে রাখতে হবে যে আমরা কিছু কিছু শব্দ প্রকৃতি প্রত্যয়ের নিয়মে গঠিত, উপসর্গের নিয়মে গঠিত, সমাসের নিয়মে গঠিত অথবা সন্ধির নিয়মে গঠিত। শব্দগুলো মোটামুটি সাধিত শব্দগুলো 4টা নিয়মে গঠিত। এখন এই শব্দগুলোর যদি ব্যুৎপত্তিগত অর্থ নির্ণয় করতে যাই, আমরা যেই মিনিং আসে, আমরা ব্যবহারিক লাইফে যেই মিনিং ইউজ করি সেই মিনিং এর সাথে মিসগাইড করে অথবা সেই মিনিং এর সাথে সাংঘর্ষিক হয়ে যায়, যার কারণে সবগুলো অর্থকেই বা সবগুলো শব্দকেই আমরা কখনোই একদম আক্ষরিক অর্থে অনুবাদ করতে যাব না, বরং যেই শব্দটা আমাদের ব্যবহারিক লাইফে যেই মিনিং দেয় সেই মিনিংকেই ব্যবহার করার যে নিয়ম, এইটাই হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা। উদাহরণ দিয়ে ক্লিয়ার করি। যেমন আমি বললাম যে আমার ছুটিটা মঞ্জুর করলে মহোদয়ের নিকট বাধিত থাকবো।
তাই না? মহোদয়ের নিকট কি থাকবো? বাধিত থাকিব, বাধিত থাকিব, বাধিত বাধিত থাকিব। এই যে বাধিত শব্দটা আমি লিখলাম, এই বাধিত শব্দটাকে যদি আমরা নিয়ম অনুযায়ী ভাঙি পাবো হচ্ছে বাধ যোগ ইত, বাধ যোগ ইত। ওকে, তাহলে বাধ যোগ ইত, এই বাধ শব্দের অর্থ হচ্ছে বাধা, বাধ শব্দের অর্থ হচ্ছে বাধা, আর ইত শব্দের অর্থ হচ্ছে প্রাপ্ত, ইত শব্দের অর্থ হচ্ছে প্রাপ্ত। তার মানে বাধিত শব্দটার আক্ষরিক মিনিং দাঁড়াচ্ছে হচ্ছে বাধা প্রাপ্ত। বাধিত শব্দটার আক্ষরিক মিনিং কি আসছে? বাধা প্রাপ্ত, বাধা প্রাপ্ত। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে বাধিত শব্দটাকে আমাদের যখন আমরা ব্যবহার করি তখন কি আসলে বাধাপ্রাপ্ত হিসেবেই ব্যবহার করি? আপনি লিখলেন যে আপনি আমার ছুটি মঞ্জুর করলে আপনার নিকট বাধিত থাকবো, তার মানে আমার ছুটি মঞ্জুর হলে আপনার নিকট আমি বাধাপ্রাপ্ত থাকবো? কোনো মিনিং হয় এই কথাটার? না, বরং আপনার নিকট বাধিত থাকবো কথাটার মিনিং হচ্ছে যে আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকবো, তাই না? চিরকৃতজ্ঞ থাকবো বা কৃতজ্ঞ থাকবো, যাই বলেন না কেন, চিরকৃতজ্ঞ থাকবো। তার মানে বাধিত কথাটার আক্ষরিক অর্থ বা লিটারালি এটার মানে হচ্ছে বাধাপ্রাপ্ত, বাট আমরা রীতিসিদ্ধ অর্থবাচকতা মানে রীতি অনুযায়ী এটাকে মানে অর্থ মানে ব্যবহারিক লাইফে এটার অর্থ ব্যবহার করি আমরা চিরকৃতজ্ঞ। তার মানে যেই বাক্যের মধ্যে এই বাধিত কথাটা দেখবো আমরা, সেখানে আমরা ওইটাকে চিরকৃতজ্ঞ মিনিং ধরেই পড়বো। যদি আমরা সেটাকে চিরকৃতজ্ঞ মিনিং না ধরে বরং আমরা বাধাপ্রাপ্ত ধরে পড়ি, তাহলে আমাদের ওই বাক্যটার যোগ্যতা হারাবে। অর্থাৎ ওই বাক্যটার মিনিং লিখতে গিয়ে যদি দেখি যে আপনার নিকট বাধাপ্রাপ্ত হব, এরকম কিছু লিখলেই ওই বাক্যটার যোগ্যতা হারিয়ে ফেলবে। ক্লিয়ার? এটা হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা। তারপরে আমরা বলি না যে ভাই দোকানে গিয়ে বলি না, মিষ্টির দোকানে গিয়ে ভাই 1 কেজি সন্দেশ দেন তো। এখন এই সন্দেশ কথাটাকে যদি আপনি ভাঙেন, এই সন্দেশ কথাটাকে যদি আপনি ভাঙেন তাহলে পাবেন সমযোগ দেশ। কি পাবেন? সমযোগ দেশ, সমযোগ দেশ সমান সমান সন্দেশ, সন্ধি নিয়মে ভাঙলেন। এখন এই সম মানে কি? সম মানে হচ্ছে সমান, সম মানে হচ্ছে সমান, আর দেশ মানে তো দেশ, দেশ মানে হচ্ছে দেশ বা ভূমি, যেটাই বলেন না কেন দেশ। তাহলে আপনি যদি দোকানদারকে গিয়ে বলেন যে ভাই আমাকে সমান 2টা দেশ দেন, 2 হাত পেতে বলেন, তাহলে কি এটা মিনিংফুল হবে কখনো? কখনোই না। বরং এই সন্দেশ কথাটার আমাদের ব্যবহারিক অর্থ সবসময় আমরা মিষ্টান্ন হিসেবে ব্যবহার করি, মিষ্টান্ন হিসেবে ব্যবহার করি, মিষ্টান্ন হিসেবে ব্যবহার করি, এবং এইটা বাক্যের মধ্যে আমাদেরকে মিষ্টান্ন হিসেবেই ব্যবহার করতে হবে। ক্লিয়ার? তার মানে এই যে আমরা কোনো একটা ওয়ার্ড একটা বাক্যের মধ্যে যেই অর্থ ব্যবহারিক অর্থে বা প্রচলিত অর্থে ব্যবহার করি, সেটাকে অর্থ লেখার সময় সেটাই অর্থ লিখতে হবে। আমরা যদি পণ্ডিতি করে একদম ব্যাকরণগতভাবে যে অর্থ দেয় সেই অর্থ করতে যাই সব ক্ষেত্রে, তাহলে যেই ভুলটা হবে সেই ভুলটাকে বা যে যোগ্যতা হারাবে সেই যোগ্যটাকেই বলবো আমরা রীতিসিদ্ধ অর্থবাচকতা। ক্লিয়ার? তাহলে রীতিসিদ্ধ অর্থবাচকতার ব্যাপারটা ক্লিয়ার হলেন সবাই? এই গেল হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা। এই তার মানে আমাদের 1 নাম্বার পয়েন্ট শেষ, এটা রীতিসিদ্ধ অর্থবাচকতা ডান। এরপরে আসি হচ্ছে দুর্বোধ্যতা। দুর্বোধ্যতা কি জিনিস? দুর্বোধ্যতা হচ্ছে আমাদের সহজ সাবলীল ভাষা ব্যবহার করার জন্য আমরা সবসময় সিম্পল ওয়ার্ডগুলো ব্যবহার করব, যেগুলো প্রচলিত ওয়ার্ড। যারা লেখনী লিখেছেন, যারা বিভিন্ন ঐতিহাসিক বা হচ্ছে বিভিন্ন পদের লেখক ছিলেন, তাদের হিসাব আলাদা, তারা তাদের রচনাকর্মে এগুলো কঠিন কঠিন ভাষা দিচ্ছেন, পরে যখন নিজেই এগুলোর অর্থ বুঝতে পারেন নাই তখন একটা করে শব্দার্থ দিয়ে দিচ্ছেন, তাই না? আমরা এরকম দুইটাই করতাম যে রবীন্দ্রনাথ কাজী নজরুল যখন লিখছে ওনারা নিজেই বুঝতে পারেন না যে ওনারা কি লিখছে, পরে যখন দেখেন মিলানো যাচ্ছে না তখন ওইটার একটা করে শব্দার্থ দিয়ে দিছে। তো ওরকম অবস্থা আর কি। তো ওরকম কোনো কিছু বলা যাবে না। রীতিসিদ্ধ অর্থবাচকতার মানে মধ্যে দুর্বোধ্যতা, দুর্বোধ্যতা শর্তাক বাক্যের শ্রেণী বিভাগ আসছে, আমরা এখানে দেখি দুর্বোধ্যতা। ওকে, দুর্বোধ্যতা। দুর্বোধ্যতা কি জিনিস? দুর্বোধ্যতা মানে হচ্ছে একটা বাক্যের মধ্যে সবসময় সহজ সাবলীল শব্দ ব্যবহার করতে হবে। যদি না ব্যবহার করি তাহলে ওই বাক্যটার যোগ্যতা হারাবে বলা যায়। যেমন আপনি বললেন যে কোনো কারণে আপনি হচ্ছে অনেক দিন যাবত একটা রিলেশনে ছিলেন, তারপরে আপনি হতাশ। কেন? আপনাকে কারণ জিজ্ঞেস করলাম যে তোর এত মন খারাপ কেন? আপনি বললেন সে আমার সাথে প্রপঞ্চ করেছে, সে আমার সাথে প্রপঞ্চ করেছে, প্রপঞ্চ করেছে। এখন কথা হচ্ছে যে আপনি এই প্রপঞ্চ দ্বারা ব্যাপারটা কি এটাই বুঝলেন না। সে আমার সাথে প্রপঞ্চ করেছে মানে কি? সে আমাকে অনেক আনন্দ দিয়েছে, বা সে মানে কি বলবো, এই প্রপঞ্চ করেছে মানে কি আমার সাথে অভিনয় করেছে না কি করেছে, তাই না? প্রপঞ্চ ওয়ার্ডটা তো আমাদের স্বাভাবিকভাবে ব্যবহার করি না আমরা। এই প্রপঞ্চ করা মানে হচ্ছে সে আমাকে ছাকা দিয়েছে, সোজা বাংলা কথায়, হ্যাঁ, মানে ফাঁকি দিয়েছে বা কি করেছে, ঠকিয়েছে। তাহলে এই যে প্রপঞ্চ ব্যাপারটা যে আমরা বুঝতে পারলাম না এই বাক্যের মধ্যে, এই প্রপঞ্চ ওয়ার্ডটা ব্যবহার করার কারণে এই বাক্যটা কিন্তু বাক্য হয়েছে, সার্থক বাক্য হয়নি। কেন? কারণ এটা যোগ্যতা হারিয়ে ফেলেছে, নিজের যোগ্যতা হারাইছে। কেন? কারণ এটা একটা দুর্বোধ্যতা বা দুর্বোধ্য একটা ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, যার কারণে আমরা বলবো যে এই ওয়ার্ডটা তখন যোগ্যতা সম্পন্ন নয়। সেম ভাবে আমি যদি আপনাকে বলি কোনো কারণে যে মিন খোবাকুল কুবলায়, আপনি কি কোনো কিছু বুঝবেন বলেন তো? মিন খোভাকুল কুবলায়, মিন খোভাকুল কুবলায়, খোভাকুল
কুবলাই, কুবলাই, মিন খোবাকুল কুবলাই। কিছু বোঝা যায়? মনে হইতেছে আমি কোনো কিছু আরবি বলছি, আপনি না জানি একটু পরে বললেন ইন্না আতাইনাকাল কাউসার, তাই না? তো এগুলো যেহেতু কোনো কিছু বোঝা যাচ্ছে না, তার মানে এই বাক্যটা কিন্তু যদিও বাংলাতে লেখা, কিন্তু এটা কিন্তু আমরা বুঝতে পারছি না, জন্য এটা যোগ্যতা হারিয়েছে। কারণ এই মিন শব্দের অর্থ হচ্ছে মাছ, মাছ। খোবাকুল মানে হচ্ছে নাড়তেছে বা নাড়িতেছে, যেটাই বলেন না কেন, নাড়তেছে, নাড়তেছে। আর এই কুবলাই মানে হচ্ছে পদ্ম ফুল, কুবলাই মানে হচ্ছে পদ্ম ফুল। তাহলে মিন খোবাকুল কুবলাই মানে হচ্ছে মাছের তাড়নে পদ্ম কাঁপিছে, মানে হচ্ছে পুকুরের মধ্যে অনেক মাছ থাকলে ওখানে যদি পদ্ম ফুল থাকে, নিচে মাছ এত পরিমাণ নড়ানড়ি করে, উপরে পদ্ম ফুলটাও কাঁপাকাঁপি করে, তাই না? তো এইটাই আর কি, যে মিন খোবাকুল কুবলাই মানে হচ্ছে মাছের তাড়নে পদ্ম কাঁপিতেছে। তো এইটা তো আমাদের বুঝের বাইরে, যেহেতু এটা আমাদের বুঝের বাইরে, তার মানে আমরা সহজে এটাকে বলতে পারবো যে কি করব, এটা সহজে বলতে পারবো এটা হচ্ছে দুর্বোধ্য একটা বাক্য, এবং এবং এটা হচ্ছে তার যোগ্যতা হারিয়েছে, দুর্বোধ্যতার কারণে এটা যোগ্যতা হারিয়েছে। তাহলে আমাদের দুইটা জিনিস দেখা শেষ, একটা হচ্ছে আমরা রীতিসিদ্ধ অর্থবাচকতা দেখলাম, একটা হচ্ছে আমরা এই দুর্বোধ্যতা দেখলাম। এবার যেটাতে যাব সেটা হচ্ছে বাহুল্য দোষ, অর্থাৎ কখন একটা বাক্য বাহুল্য দোষে দুষ্ট হয়, কখন একটা বাক্য বাহুল্য দোষে দুষ্ট হয়। না, এখনো বাংলা সাহিত্য ক্লাস দেইনি, দিব। বাহুল্য দোষ, এবার যাব হচ্ছে আমরা বাহুল্য, বাহুল্য দোষ। এবার আমরা যাব বাহুল্য দোষে। বাহুল্য দোষ কি? বাহুল্য দোষ কিচ্ছু না, জাস্ট মনে রাখবেন একই অর্থ দেয় এরকম দুইটা শব্দ যদি পাশাপাশি থাকে, তাহলে ওই বাক্যটা নিজের যোগ্যতা হারায়, অর্থাৎ বাহুল্য দোষে দুষ্ট হয়। একই অর্থ দেয় এরকম দুইটা শব্দ যদি পাশাপাশি বসানো হয়, তাহলে সেটা বাহুল্য দোষে দুষ্ট হয়। মনে থাকবে, একই অর্থ দেয় এরকম দুইটা শব্দ। যেমন কি? যেমন আমরা বললাম আপনাকে যে আমি আমি বললাম আপনাকে যে আমি আকণ্ঠ পর্যন্ত খেলাম, আমি কণ্ঠ পর্যন্ত পর্যন্ত খেলাম, মানে আমি খুব খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করার পরে আমি বললাম যে আমি আকণ্ঠ পর্যন্ত খেলাম। এখন দেখেন এই আকণ্ঠ যে কথাটা আছে, এই যে আকণ্ঠ কথাটা আছে, এই আকণ্ঠ কথাটার মানেই হচ্ছে কণ্ঠ পর্যন্ত, এই আকণ্ঠ কথাটার মানেই হচ্ছে কণ্ঠ পর্যন্ত। তাহলে আমি যদি বলি আমি আকণ্ঠ পর্যন্ত খেলাম, তাহলে পুরা কথাটার মনে হলো আমি কণ্ঠ পর্যন্ত পর্যন্ত খেলাম। তাহলে একটা কথা রিপিট হয়ে যাচ্ছে না? আমি কণ্ঠ পর্যন্ত পর্যন্ত খেলাম, একটা কথাই কিন্তু রিপিট হয়ে যাচ্ছে। তার মানে যেহেতু একটা কথা রিপিট হয়ে যাচ্ছে, সুতরাং আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে একই জাতীয় দুইটা শব্দের একটা শব্দ স্কিপ করতে হবে, তাহলে এটা যোগ্যতা সম্পন্ন হবে। আদারওয়াইজ যোগ্যতা হারাবে বাহুল্য দোষের কারণে। তাহলে আমাদের বলতে হবে, হয় আমাদের বলতে হবে যে আমি আকণ্ঠ খেলাম, হয় আমার বলতে হবে যে আমি আকণ্ঠ খেলাম, অথবা আমার বলতে হবে যে আমি কণ্ঠ পর্যন্ত খেলাম, আমি কণ্ঠ পর্যন্ত খেলাম। তাহলে এটা কি হবে? মিনিংফুল হবে, বা আমাদের হচ্ছে ওই যে বাহুল্য দোষ আছে, বাহুল্য দোষে আর দুষ্ট হবে না। সেম ওয়েতে আমরা কি করি, আমরা বেশিরভাগ সময় দেখি যে দুইটা বহুবচনবাচক শব্দ অনেক সময় পাশাপাশি থাকে। যেমন কি? যেমন আমরা বলি যে অনেক সময় যে সকল আলেমগণ সবাই উপস্থিত ছিলেন, আমরা কি বলি? এটা বলি না আমরা যে সকল আলেমগণ আলেমগণ সভায় উপস্থিত ছিলেন, সভায় উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন। মাঝে মাঝে এই শব্দগুলো আমরা মানে ব্যবহার করি যে সকল ছাত্ররা ক্লাসে উপস্থিত ছিলেন, বা সকল আলেমগণ সবাই উপস্থিত ছিলেন। এখন চিন্তা করেন, আলেমগণ মানেই হচ্ছে সব আলেমকে বোঝাচ্ছে, মানে বহু বচন, আবার সকলও একটা বহু বচন। তাহলে পাশাপাশি দুইটা বহু বচন যখনই একত্রে বসে যাবে, তখনই সেটাকে বলা হবে হচ্ছে বাহুল্য দোষে দুষ্ট। তাহলে আমাদের এটা বাহুল্য দোষ থেকে দোষ কাটানোর উপায় কি? দোষ কাটানোর উপায় আমাদের বলতে হবে, হয় বলতে হবে যে আলেমগণ সভায় উপস্থিত ছিলেন, অথবা আমাদের বলতে হবে সকল আলেম সভায় উপস্থিত ছিলেন। ওকে, এই দুইটার যে কোনো একটা যদি বলি, তাহলেই সেটা কি করবে? আমাদের যে বাহুল্য দোষ আছে, এই দোষে আর দুষ্ট থাকবে না, বাহুল্য দোষ থেকে এটা ওভারকাম করে একটা সার্থক বাক্য হয়ে যাবে। তাহলে আমাদের হয় বলতে হবে যে সকল আলেম সভায় উপস্থিত ছিলেন, অথবা বলতে হবে আলেমগণ সভায় উপস্থিত ছিলেন। সেম ওয়েতে আপনি যদি বলেন চোরটি বমাল শুদ্ধ ধরা পড়লো, তাহলে চোরটা বমাল শুদ্ধ, বমাল মানেই হচ্ছে মাল শুদ্ধ, তাহলে বমাল শুদ্ধ কথাটার মিনিং কি দাঁড়ায়? যে চোরটি মাল শুদ্ধ শুদ্ধ ধরা পড়লো, তাই না? তো এইভাবে একই জাতীয় শব্দ বা বহু বচন দুইটা পাশাপাশি তো কখনোই ব্যবহার করা যাবে না। যদি ব্যবহার করেন, তাহলে ডেফিনেটলি সেটাকে বাহুল্য দোষে দুষ্ট হবে এবং যোগ্যতা হারাবে। আপনার বলতে হবে চোরটি বমাল ধরা পড়লো, অথবা চোরটি মাল শুদ্ধ ধরা পড়লো, যে কোনো একটা আমাদের বলতে হবে। তো এটাই হচ্ছে আলটিমেটলি বাহুল্য দোষ। তাহলে বাহুল্য দোষ কি? যে একই মিনিং দেয় এরকম দুইটা শব্দ অথবা দুইটা বহুবচনবাচক শব্দ একই সাথে ব্যবহার করা যাবে না, গেলেই সেটাকে বলবো আমরা বাহুল্য দোষে দুষ্ট হয়েছে অথবা তার যোগ্যতা হারিয়েছে। এবার যাবো আমরা 4 নম্বর পয়েন্টে, অর্থাৎ বাগধারায় শব্দের পরিবর্তন। এটা আমাদের
খুবই মজার একটা বিষয় যে বাগধারায় শব্দের পরিবর্তন, বাগধারায় শব্দের পরিবর্তন, ওকে। বাগধারায় শব্দের পরিবর্তন এই জিনিসটা আসলে বলতে কি বোঝায়? একটা কথা মাথায় রাখবেন, মাঝে মাঝে প্রশ্নও আসে যে ভাষা ধ্রুব অংশ হচ্ছে বাগধারা, অর্থাৎ আমাদের ভাষা প্রতিনিয়তই চেঞ্জ হচ্ছে, ভাষা চেঞ্জেবল, তাই না? আজকে যে শব্দটা আমরা শিখছি কালকে এই শব্দটা অনেক কারণে চেঞ্জ হয়ে যায়, এবং এই কারণে কিন্তু ধ্বনি পরিবর্তন অধ্যায়টা আসছে, আমাদের ধ্বনি ধীরে ধীরে পরিবর্তিত হয়। বাট বাগধারা হচ্ছে এমন একটা জিনিস ভাষার, যেটা ভাষার ধ্রুব অংশ, মানে যেটার কোনো চেঞ্জেস নাই। বাগধারা যা আমরা শিখে আসছি তাই ব্যবহার করতে হবে, বাগধারা কখনোই শব্দ চেঞ্জ করা যাবে না। যেমন আমরা কি জানি, আমরা জানি অরণ্যে রোদন, আমরা বলি না বাগধারা একটা আছে অরণ্যে রোদন, অরণ্যে রোদন। এই অরণ্য রোদন বাগধারাটার অর্থ কি? এই অরণ্য রোদন বাগধারাটার অর্থ হচ্ছে বৃথা আবেদন বা বৃথা আস্ফলন, তাই না? বৃথা আবেদন, বৃথা আবেদন। আচ্ছা, বৃথা আবেদন কেন এই অরণ্য রোদন কথার অর্থ? সাপোজ আপনার একটা ফোন দরকার বা আপনার একটা ভাইদের একটা বাইক দরকার, আপনি তো টাকা পয়সার উৎস নাই আপনার, তো এই বাইকটা কার কাছে চাইতে হবে? বাপের কাছে চাইতে হবে। ফোন কার কাছে চাইতে হবে? আপুরা বয়ফ্রেন্ডের কাছেও চাইতে পারেন, সেটা আলাদা ব্যাপার। তো বয়ফ্রেন্ডের কাছে চান আর বাবার কাছে চান, কারো একজনের কাছে চাইতে হবে। এখন কথা হচ্ছে যে যার কাছে চাইবেন তার কাছে গিয়েই না ঘ্যানারটা করবেন যে আব্বা আমাকে একটা বাইক কিনে দাও, বাইক কিনে দাও, বাইক কিনে দাও, বা ওগো আমাকে একটা ফোন কিনে দাও, ফোন কিনে দাও, ফোন কিনে দাও। এখন এইটা না করে, তার সামনে কান্না না করে, আপনি যদি বনে গিয়ে চুপচুপ করে কান্না করেন, ওই বনে কান্না করে কি কোনো লাভ হবে? যাকে যে দেওয়ার কথা সে যদি না জানে, কোনো লাভ আছে? কোনো লাভ নাই কিন্তু। তাইলে অরণ্যে রোদন মানে হচ্ছে, অরণ্য শব্দের অর্থ বন, অরণ্য শব্দের অর্থ বন, রোদন শব্দের অর্থ কান্না করা, কান্না করা, কান্না বা ক্রন্দন, হ্যাঁ কান্না। তাহলে আপনি যদি ওই অরণ্যে রোদন মানে বৃথা আবেদন কেন, মানে আপনি বনে গিয়ে যদি মানে কোনো কান্নাকাটি করেন, এটা আবেদনটা বেকার, এই কান্নাকাটির কোনো দাম নাই, এই জন্য অরণ্য রোদন মানে বৃথা আবেদন। কিন্তু এই যে অরণ্য রোদন যে আমরা বললাম, এই অরণ্য রোদনের মানেই কিন্তু বনের কান্না বা বনে ক্রন্দন, আপনি চাইলেই কিন্তু এটাকে বনে ক্রন্দন এটাও বলতে পারেন। কিন্তু বাগধারা যেহেতু অরণ্যে রোদন আপনাকে বলেছে, আপনাকে এই বৃথা আবেদন অর্থে এই অরণ্যে রোদন কথাটাই ব্যবহার করতে হবে, আপনি চাইলেও বনে ক্রন্দন কথাটা ব্যবহার করতে পারবেন না। এবং এইটাই হচ্ছে বাগধারায় শব্দের পরিবর্তন। বাগধারায় যদি আপনি বলেন যে তার কাছে আবেদন করা আর বনে অরণ্যে রোদন একই কথা, এইভাবে বললে বাক্য ঠিক আছে। কিন্তু আপনি যদি বলেন তার কাছে আবেদন করা আর বনে ক্রন্দন করা একই কথা, এইটা আপনার তখন বাগধারায় শব্দ পরিবর্তন হয়ে যাবে, এবং যার কারণে ওই পুরা সেন্টেন্সটা তখন যোগ্যতা হারাবে, এবং যোগ্যতা হারানোর কারণে কিন্তু দেখা যাবে সেটা আর সার্থক বাক্য নেই। ক্লিয়ার? তাহলে বাগধারায় শব্দের পরিবর্তন ব্যাপারটা আমরা বুঝেছি। বাগধারায় শব্দের পরিবর্তন হচ্ছে অবশ্যই এবং অবশ্যই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাগধারা ভাষার ধ্রুব অংশ, এবং এটাকে কখনোই পরিবর্তন করা যাবে না। তাহলে এই গেল হচ্ছে আমাদের 4 নাম্বার জিনিসটা গেল, আমাদের 4 নাম্বার জিনিস আমরা জানতে পারলাম যে বাগধারায় শব্দের পরিবর্তন। 5 নাম্বারে এসে দেখবো হচ্ছে আমরা উপমার ভুল প্রয়োগ। চলেন দেখি উপমার ভুল প্রয়োগটা কি জিনিস। উপমার ভুল প্রয়োগ, উপমার ভুল প্রয়োগ, উপমার ভুল প্রয়োগ। আচ্ছা, উপমার ভুল প্রয়োগ বলতে কি বোঝাচ্ছে? উপমার ভুল প্রয়োগ মানে হচ্ছে, উপমা মানে কি? কোনো কিছুর সাথে তুলনা দেওয়া। তো তুলনা দিতে গিয়ে যদি আপনি তুলনাটাই ভুল করে ফেলেন, তাহলে কিন্তু ওই বাক্যটা যোগ্যতা হারাবে। কিভাবে তুলনা ভুল করে ফেলেন? ওই যে একদম প্রথমে বললাম না, বৈশাখ জ্যৈষ্ঠ 2 মাস কি কাল? শীতকাল। এখন আপনি চিন্তা করেন যে বৈশাখ জ্যৈষ্ঠ 2 মাস হচ্ছে আসলেই গ্রীষ্মকাল, কিন্তু আপনি কি বলে ফেললেন? আপনি হচ্ছে বলতে গিয়েই হচ্ছে অর্থগত আর ভাবগত মেলবন্ধনের একটা অভাব করে ফেললেন, যার কারণে ওইটা কিন্তু যোগ্যতা হারাবে। সেম ওয়েতে আমাদের বইয়ের মধ্যে যে উদাহরণটা সবসময় পরীক্ষার মধ্যে আসে, যে আমার হৃদয় মন্দিরে কি হলো? আশার বীজ উপ্ত হইল। আমার হৃদয় মন্দিরে, আমার হৃদয় মন্দিরে, আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে, আমারে কান্দাইয়া পাও কি সুখ। আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হইল, আশার বীজ উপ্ত হইল, উপ্ত হইল। আচ্ছা, আশার বীজ উপ্ত হইল মানে আশার বীজ থেকে গাছ হলো, এরকম, তাই না? এমন কথা হচ্ছে যে আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হইলো, এই বাক্যটা একটা উপমার ভুল প্রয়োগ হয়েছে। কেন? কারণ এই যে হৃদয়ের মন্দিরে কখনো আশার বীজ উপ্ত হয় না, এটা আমাদের লিখতে হবে যে আমাদের হৃদয় ক্ষেত্রে, ক্ষেত্র
মানে হৃদয় ক্ষেত্র বা মাঠের মধ্যে বীজ উক্ত হয় না, তাহলে আমাদের এইটা অবশ্যই লিখতে হবে যে আমার হৃদয় ক্ষেত্রে আশার বীজ উক্ত হইল। এইটা যদি আমরা না লিখি, যদি মন্দির দিয়েই চালিয়ে যাই, উপমা দিতে গিয়ে যদি আমরা ভুল প্রয়োগ করে ফেলি, তাহলে ওই বাক্য অবশ্যই যোগ্যতা হারাবে, এবং যোগ্যতা হারানোর কারণেই কিন্তু সেটা সার্থক বাক্যের গুণ থেকে ছিটকে পড়ে বাক্যটা আর সার্থক থাকবে না। ক্লিয়ার? তাহলে এইভাবে করে এমন কোনো উপমা দেওয়া যাবে না যেই উপমার অর্থগত এবং ভাবগত মেলবন্ধন মেলে না। ওকে, তাহলে এটাকে বলা হয় যে উপমার ভুল প্রয়োগ। এন্ড ফাইনালি যেটা আমাদের আছে লাস্টলে, সেটা হচ্ছে গুরু চণ্ডালী দোষ। তাহলে আমাদের উপমার ভুল প্রয়োগ শেষ, এখন আমরা দেখবো ফাইনালি গুরু চণ্ডালী দোষ কি জিনিস। তাহলে গুরু চণ্ডালী দোষ দেখি চলেন আমরা কি। গুরু চণ্ডালী দোষ হচ্ছে, গুরু চণ্ডালী দোষ হচ্ছে গুরু চণ্ডালী দোষ। ওকে, গুরু চণ্ডালী দোষটা কি জিনিস? গুরু চণ্ডালী দোষ হচ্ছে সাধু এবং চলিত ভাষার মিশ্র মানে ব্যবহার। সাধু এবং চলিত ভাষা যদি আমরা মিক্সড করে ফেলি কোনো একটা বাক্যের মধ্যে বা কোনো একটা শব্দের মধ্যে, তখন যে ভুলটা বা তখন যে যোগ্যতার সমস্যা হবে বা সংকট হবে, সেটা হচ্ছে গুরু চণ্ডালী দোষ। সেটাকে বলা হয় কেমন? যেমন আমি বললাম হচ্ছে, সাপোজ কোনো কারণে আমি বললাম হচ্ছে গরুর গাড়ি, গরুর গরুর গাড়ি, এই কথাটা যদি আমি বলি যে গরুর গাড়ি, দেখেন গরুর গাড়ি, এই গরুর গাড়ি দুইটাই হচ্ছে চলিত ভাষায় আছে। তার মানে এই মানে গরুর গাড়ির যে ব্যবহারটা বা শব্দটার যে ব্যবহার, এটা ডেফিনেটলি ঠিক আছে। আবার আমি যদি বলি যে পুরাটা সাধু ভাষায় লিখতে চাই, আমি বলি যে গো শকট, আমি যদি বলি গো শকট, গো মানে গরু, শকট মানে হচ্ছে গাড়ি, তখনও এটা কিন্তু পুরোপুরি ভাবেই মিনিংফুল। ওকে, এটাও পুরোপুরি ভাবে মিনিংফুল। তাহলে গো শকটও যদি আমি লিখি, তাহলে এই গো শকট দ্বারা পুরাটা সাধু ভাষায় লিখেছি গরুর গাড়ি, তার মানে এটাও কিন্তু মিনিংফুল। কিন্তু আমি যদি এই দুইটাকে মিক্সড করে ফেলি, অর্থাৎ আমি যদি কোনো কারণে লিখি যে গরুর শকট অথবা গো গাড়ি, তখনই কিন্তু ভুলটা হবে, এবং যে ভুলটা হবে সেটাকেই বলবো হচ্ছে আমরা গুরু চণ্ডালী দোষ। তার মানে আমরা কখনোই গরুর গরুর শকট বলতে পারবো না, আবার আমরা কখনোই গো গাড়িও বলতে পারবো না, গো গাড়িও বলতে পারবো না, তখন সাধু চলিত মিক্সড হয়ে যাবে এবং এটা গুরু চণ্ডালী দোষে দুষ্ট হবে। যার কারণে এই দিয়ে যদি আমরা কোনো বাক্য লিখি, সেটা অবশ্যই যোগ্যতা হারিয়ে ফেলবে। ক্লিয়ার? তারপরে যেমন ধরেন আমরা আরেকটা বললাম, আমি বললাম হচ্ছে সাবদাহ, আমি বললাম সাবদাহ, এটা একটা কথা বললাম। সাব মানে হচ্ছে মরা, মানে চলিত যদি বলি, আর দাহ মানে হচ্ছে পোড়া, তার মানে মরা পোড়াও যদি আমি লিখি তাও ইটস ওকে। বাট যদি আমরা কোনো কারণে এইভাবে করে লিখি সাব পোড়া অথবা মরা দাহ, তখন কিন্তু এটা সাধু চলিত মিক্সড হয়ে যাবে এবং গুরু চণ্ডালী দোষে দুষ্ট হবে। তাহলে এই হচ্ছে আমাদের গুরু চণ্ডালী দোষ সম্পর্কিত কথাবার্তা। তাহলে আমরা যদি একটু এরপরে যেটা আছে সেটা হচ্ছে বাক্যের শ্রেণী বিভাগ। বাক্যের শ্রেণী বিভাগে আজকে আর যাচ্ছি না, আমি বাক্যের শ্রেণী বিভাগের যে গঠনগত দিক থেকে যে সরল, জটিল এবং যৌগিক বাক্য আছে এবং এগুলো রূপান্তর আছে, আমি জাস্ট একটা কথা করে বলবো আপনাকে, সারা জীবনে এগুলো আর ভুল হবে না, যেগুলো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। তাহলে আজকে আমরা এখন পর্যন্ত যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা বাক্য দেখলাম, বাক্য কাকে বলে দেখলাম, বাক্য বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয় দেখলাম, একটা সার্থক বাক্যের গুণ দেখলাম, আকাঙ্ক্ষা কি, আসক্তি কি, যোগ্যতা কি বোঝার চেষ্টা করলাম, এবং যোগ্যতা পড়তে গিয়ে আবার দেখলাম যে একটা সার্থক বাক্য 6টা কারণে নিজের যোগ্যতা হারাতে পারে, যেগুলো ঋদুর বাপ উপমার গুরু, এটা দিয়ে আমরা শিখলাম। এবং এই ঋদুর বাপ উপমার গুরুর মধ্যে রীতিসিদ্ধ অর্থবাচকতা, দুর্বোধ্যতা, বাহুল্য দোষ বা বাগধারা শব্দের পরিবর্তন, উপমার ভুল প্রয়োগ এবং গুরু চণ্ডালী দোষ, এই জিনিসগুলো আমি A to Z আলোচনা করার চেষ্টা করলাম। তো সবাই আমাকে এখন একটু বলেন যে পুরো ক্লাসটা বুঝতে পারলেন কিনা এবং পুরো ক্লাসটা কেমন লাগলো। কালার 7 লিখেছেন যে আলহামদুলিল্লাহ, চমৎকার বোঝানোর কৌশল, থ্যাংক ইউ। আমেনা আপু লিখেছেন আলহামদুলিল্লাহ, 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 স্যারের কণ্ঠ তো মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভাই। মেঘলা আকাশ, সাধু চলিত ভাষার ব্যবহার, হ্যাঁ সাধু চলিত ভাষার ব্যবহার করতে সমস্যা নাই, কিন্তু একসাথে করা যাবে না। সাধু ভাষায় বললে সাধু ভাষায়, চলিত ভাষায় করলে চলিত ভাষায়, যখনই মিক্সড হয়ে যাবে তখনই সেটা হয়ে যাবে গুরু চণ্ডালী দোষ। এখন সবাই একটু কষ্ট করে আমাকে বলেন যে যতটুকু বললাম এতটুকু সবাই ক্লিয়ার কি না, এবং কেমন লাগলো আজকের ক্লাসটা। চাঁদের মতো মুক্তি যখন ভাসত নয়ন জলে, আদর কইরা মুইছা দিতাম গালে, কাছে আইসা খাটে বইসা জড়াইতাম এই বুকে, ভুলবো আমি সেই কথা কেমনে, তবে ভালো কেন বাসিলা, স্বপ্ন কেন দেখাইলা, ভালো কেন বাসিলা আমারে,
লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায়, আমার চোখের জল মিশাইয়া দিলা না বিদায়, তুমি ফিরাও চাইলা না একবার, চইলা গেলা হায়। জানি আজ রাতে হইবা পরে, আর ভাই বোনায় আমায়। এই গানটা কোথা থেকে আসলো বলো? সে আমার সাথে প্রপোজ করেছে, সে গান থেকে। আচ্ছা, একটু কমেন্ট গুলো পড়ি। দিনা আপু লিখেছেন আলহামদুলিল্লাহ, সাদি আপু লিখেছেন যে ভালো স্যার, তমালিকা আপু লিখেছেন ক্লিয়ার, অনেক সুন্দর ক্লাস, মিস্টার আপু লিখেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো, মেঘলা আকাশ লিখেছেন আলহামদুলিল্লাহ স্যার সব বুঝতে পেরেছি, দিলরুবা দিনা লিখেছেন খুব ভালো লেগেছে, তারপর মণিকৃষ্ণ ভাই লিখেছেন অনেক সুন্দর হয়েছে, অপু ভাই লিখেছেন অনেক ভালো হয়েছে, সাজিদুল ভাই লিখেছেন ক্লিয়ার, ইতি আপু লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো, আমেনা আপু লিখেছেন মাশাআল্লাহ চমৎকার চমৎকার বোঝানোর কৌশল, থ্যাংক ইউ আপু। গানটাও সুন্দর, খুব ভালো বুঝিয়েছেন, অনেক ভালো ক্লাস লিখেছে স্যার, আমরা অনেকে সাহিত্য ক্লাস চাই, ঠিক আছে চান দিব, যেটা আপনারা চান সেটাই দিব আমরা, সমস্যা নাই। না ফয়সাল ভাই, এটা গান জাস্ট বিরহের গান গাওয়া মানে তো বিরহে থাকা না, গান ভালো লাগে এই জন্য গাই। ওকে, ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে, টিল দেন টাটা, আসসালামু আলাইকুম।